সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে আছেন। আমাদের গাঙ্গেয় পশ্চিমবাংলায় বর্ষা আমাদের অনেকে এখন মনে হচ্ছে যে বোধহয় একটু বেশি বর্ষা হচ্ছে। আসলে বর্ষা যখন থাকে না, বৃষ্টির সেই মরশুম যখন থাকে না, তখন আমরা মনে মনে চাই যে একটু বৃষ্টি হোক, চারপাশটা আরও সবুজ হোক, গরমের ভাবটা কমুক। কিন্তু যখন বৃষ্টির মরশুম শুরু হয়, যেমন এখন পরপর প্রায় 7 দিন কলকাতায় এবং দক্ষিণবঙ্গে দারুণ বা তুমুল বৃষ্টিপাত। কোনো কোনো জায়গায় এতটা জল জমে গেছে, মানে কলকাতার কথা বলছি আমি, যে লোকে যাতায়াতের পক্ষেও অসুবিধা হচ্ছে। এই বর্ষার মরশুমে আমি গতদিনের আমার যে আলোচনা, সেই আলোচনায় আমি কি বলেছিলাম, আমি আসছি, এবং অনেকে এক্সপেক্ট করেন, আমাকে অনেকে ফোন করেছেন যে ডাক্তারবাবু বর্ষার মরশুমে যাতে পেটের ট্রাবল না হয় সে ব্যাপারে একটু টিপস দেবেন। এই ব্যাপারে অনেকে জিজ্ঞাসা করেছেন আর কি। তো টিপসের কথা থাকবে, হবে নিশ্চয়ই হবে। কিন্তু একজন মূলত পেটের রোগের চিকিৎসা করি এরকম একজন চিকিৎসকের কাছে, এবং যারা কোনো মতেই কোনো চিকিৎসার সাথে যুক্ত নন এবং রুগীও নন, তারা সবাই একটা ব্যাপার জানেন, মানে আমিও জানি, আপনিও জানেন, আমাদের মা ঠাকুমারাও জানতেন। সেটা হলো যে লিভারটা ঠিক রাখা। লিভার ঠিক রাখলে সব দিক দিয়ে সুবিধে, এরকম একটা ধারণা আমাদের ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং কারেক্ট, একদম ঠিক। যত দিন যাচ্ছে ওটা আরও মানে বেশি ঠিক বলে প্রমাণিত হচ্ছে। গতদিন আমি আলোচনায় গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, সোজা কথা অম্বল বুক জ্বালার রোগ, গ্যাস্ট্রিক আলসার, স্টমাকের আলসারের রোগ, এইসব নিয়ে আলোচনা করেছিলাম। এবং আজকে আমি শুরু করেছিলাম এই টপিকটা যে লিভারের সাথে এই গ্যাস্ট্রাইটিসের বলুন, গ্যাস্ট্রিক আলসারের বলুন, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলুন, এগুলোর কোনো সম্বন্ধ আছে কিনা। 90% পশ্চিমবঙ্গের মানুষের বাড়িতে আলমারির মধ্যে বা ফ্রিজের ওপরে বা এরকম কোনো জায়গায় একটা অম্বলের ওষুধ, গ্যাসের ওষুধ, সে শিশিতে হোক, ক্যাপসুল হোক, ট্যাবলেট হোক, শতকরা 90% বাড়িতে আছে। এর কারণ যে আমাদের মধ্যে প্রচুর মানুষ কখনো না কখনো অথবা রীতিমতো নিয়মিতভাবে আর কি এই গ্যাসের রোগে, অম্বল বুক জ্বালায়, ঠিকমতো হজম না হওয়া, পেট ভার, এইসব অসুখে আমরা ভুগি এবং তার জন্য বাড়িতে ওষুধ মজুত রাখি। আমি প্রসঙ্গটা তুলছি এই কারণের জন্য, আমরা যে দিক দিয়েই যাই না কেন, যেভাবেই আলোচনা করি না কেন, সব থেকে আগে ধরুন যদি আমি এরকম বলি যে আমার অম্বলের রোগ আছে, তা মনে হয় না যে গলায় টক জল, পেট ভার এইসব হচ্ছে। এবং আমাদের পুরনো ধারণা যে অনেকক্ষণ বোধহয় খাবারের গ্যাপ, অনেকক্ষণ ধরে পেট খালি রেখেছি, বা খুব তেল ঝাল মশলা খেয়েছি, বা খুব গরম খাবার খেয়েছি, এইসব ধারণা। একটা কি ফোন আসছে, একটা ফোন নিয়ে উত্তর দিচ্ছি। হ্যালো, আমি ডক্টর সরকার, লাইনে আছি, বলুন। নমস্কার। কামারপুকুর থেকে, বাহ, হ্যাঁ বলুন বলুন। হুম হুম।
আপনার নামটা কি, বয়সটা কত? আমার নাম হচ্ছে অনু মন্ডল, আচ্ছা বয়স হচ্ছে 62। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা মিস্টার মন্ডল, একটা কথা বলুন, অনুপবাবু, আপনার এই যে প্রবলেমটা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা হচ্ছে 2 বছর। তো এর জন্য কোনো ওষুধ, কোনো চিকিৎসককে দেখিয়েছেন? আর রিপোর্ট টিপোর্ট করেছি, ইসিজি হয়েছে, আর রিপোর্ট হচ্ছে ওই ইসিজি রিপোর্টে কোনো নেগেটিভ রিপোর্ট, ইসিজিতে আর রিপোর্টে মানে রিপোর্টে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। আহ, এখন আপনি রুটিনলি কোনো ওষুধপত্র খান? ওষুধ বলতে বলতে আমরা ওই ইয়ে খাই, ওই থাইরয়েড আছে, থাইরয়েড দিলে থাইরয়েড শিশিটা খাই সকালে খালি পেটে। থাইরয়েডের ওষুধ খান? গ্যাসের পরীক্ষা প্রয়োজন ওষুধগুলো খাই, তাই অসুবিধা আদি খাই। হ্যাঁ, আর ওই একটা ওষুধ খাচ্ছি আমি, একটু গরিব হয়ে গেলে ওই টিমটিমার 3 মিনিটে খাচ্ছি। বুঝলাম বুঝলাম। তো এই যে ওষুধপত্রগুলো খাচ্ছেন, এই ওষুধপত্রতে আপনার ডাক্তারবাবু কোনো পরিবর্তন আনবেন বলে বলছেন, যে ওষুধপত্র বদলে দিলে? তো আপনার সারাদিনে কটা ওষুধ চলে, কটা ওষুধ খেতে হয়? হুম। আর গ্যাসের ট্যাবলেটটা প্রয়োজন খাই, না খাইনি। আর আর প্রেশার দিতে যেগুলো খাই, ওটা হচ্ছে আমার আমি ওটা কিছু খাই, ওটা আলোচনা করে খাই, হুম। ওটা এমনি করে খাই। আর থেকে খাই আমরা তোমার 3 ইঞ্চি, হ্যাঁ, ওটা কোনদিন খেলার জন্য খাই। তা আমি যা হিসেব করলাম, সব মিলিয়ে 5টা ওষুধ ডেলি খেতে হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে 5টা ওষুধ ডেলি খেতে হচ্ছে। ঠিক। হ্যাঁ হ্যাঁ, ওই তো আমি হিসেব করে নিয়েছি। প্রথম কথা হলো, আপনার যে অসুবিধে, যদি দেখা যায় যে কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশনে মানে হার্টের কোনো রকম প্রবলেম হচ্ছে না, তাহলে আপনার ওই ট্রিপ্টোমার বলে যে ওষুধটি, ওই ওষুধটির পরিবর্তনের প্রয়োজন আছে। এটা এখান থেকে হবে না, আপনার ডাক্তারবাবু যিনি দেখছেন তার সাথে পরামর্শ করুন। হয়তো এরকম হতে পারে আপনি অনেক দিন ধরে ওষুধটা খাচ্ছেন, এই ট্রিপ্টোমার ওষুধটা, এবং এটা আমরা বলি, একটা কথা আছে আমাদের ভাষায়, আমরা রিফ্র্যাক্টরিনেস বলে একটা কথা আছে। মানে কি হয়, যে আপনার মতো রুগীদের ক্ষেত্রে যে সিমটম, তাতে যে ধরনের ওষুধটা আপনি খাচ্ছেন, ওটা অনেক দিন খেলে, অনেক দিন বলতে 1 বছরের বেশি, কি আপনার ক্ষেত্রে তো আপনি বলছেন 2 বছরেরও বেশি আপনি একটানা খাচ্ছেন, তো সেরকমভাবে খেলে অনেক সময় হয় কি, ওই ওষুধের কার্যকারিতাটা অতটা মানে তীক্ষ্ণ থাকে না, বা অতটা সুদৃঢ় থাকে না। তো সেই জন্য ডাক্তারবাবু ওষুধের ডোজ পরিবর্তন করতে পারেন, অথবা ওই ওষুধের বদলেই যে কারণে উনি দিয়েছেন সেই কারণের জন্য আরো সুপিরিয়র মলিকিউল কিছু প্রেসক্রাইব করতে পারেন। এইটা দেখার মানে ডাক্তারবাবুকে দেখানোর ব্যাপার আছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, ওইটাই আপনার যে ওষুধটার নাম বললাম বারবার, ওই ওষুধটার নামটা আমি করতে চাইছি না, আমি একবার বলে দিয়েছি। তো ওই ওষুধটা এই ওষুধ আপনার ডাক্তারবাবুকে দেখিয়ে এই ওষুধের হয় ডোজ বা ওষুধটা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। ওই জন্য আপনি যে সিমটম বলছেন, এইটা ওষুধের ক্ষেত্রে কি করণীয় সেটা বললাম, ডাক্তারবাবুকে দেখানো। আর একটা হচ্ছে, আপনাকে দেখতে হবে দৈনিক আপনি কতটা ক্লান্ত পরিশ্রান্ত হন। মানে আপনার যা দৈনিক কাজ, তাতে কি আপনার বেশ কিছুটা ফিজিক্যাল ওয়ার্ক করতে হয়, বা আপনি কি সকালে বা সন্ধ্যেবেলা হাঁটতে বেরোন, মানে এরকম কিছু ফিজিক্যাল ওয়ার্ক, আমরা বলি অ্যাক্টিভিটির মধ্যে থাকা, যাতে আপনি একটু ক্লান্ত হবেন। তো সেই ক্লান্ত হওয়াটা জরুরি আর কি। তো সেটা হচ্ছে কি, ঠিক আছে, হ্যাঁ এটা খুব প্রয়োজনীয়, দরকারি। কিন্তু যেহেতু আপনি এই ওষুধগুলো খাচ্ছেন
এবং আপনি যে ওষুধের নামটা বললেন, যেটা আমিও বললাম, সেটা আপনার অনেকদিন কন্টিনিউড হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে যে ডাক্তারবাবু আপনাকে দেখছেন তার পরামর্শ নেওয়া দরকার। মানে ওষুধের ডোজ উনি বাড়াবেন না ওষুধটা বদলে অন্য ওষুধ দেবেন, ঠিক আছে? ওটা কি থেকে হচ্ছে? ওটাই বললাম তো, আপনি হার্টের কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন তো করেছেন, আপনি তো হার্টের জন্য পরীক্ষা করেছেন। হ্যাঁ, তা সেখানে কি কোনো দোষ ধরা পড়েছে? হ্যাঁ, তাহলে আমি তো আপনাকে দেখিও নি, শুধু আপনার গলার আওয়াজ শুনছি। আর আপনার কাছে তো হার্টের জন্য মিনিমাম যে পরীক্ষাগুলো করানোর সেই পরীক্ষার রিপোর্ট আপনি করিয়েছেন। তো এক্ষেত্রে যেহেতু সবাই অনুষ্ঠান শোনেন সেহেতু বলি, আমরা মানে সব থেকে বেসিক হার্টের কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশনের জন্য 3টে পরীক্ষা করে থাকি। ইসিজি তো সবাই করেন, প্রথমে আমরা 2D ইকোকার্ডিওগ্রাম করি, একটা ট্রেডমিল টেস্ট করি। অনেক সময় আমাদের একটা 24 ঘন্টা পুরো একদিন, সেটা বাড়িতে থেকে হতে পারে বা হাসপাতালে গিয়েও হতে পারে, হার্টের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা পরীক্ষা করার জন্য আমরা একটা পরীক্ষা করি, সেটাকে আমরা হল্টার টেস্ট বলবি, হল্টার মনিটরিং বলি। হ্যাঁ বলুন। হুম, আমি ওই কথা এক্ষুনি বললাম। হ্যাঁ, পরীক্ষার না আপনি যত জানতে চাইবেন তত আপনি পাবেন। মানে হল্টারের পরেও আমরা কার্ডিয়াক মার্কারের পরীক্ষা করাই, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অফ হার্ট করাই। পরীক্ষার কোনো শেষ নেই মশাই। আসল দরকার হচ্ছে আপনার ডাক্তারবাবুর সাথে আপনার নিবিড় একটা যোগাযোগ। আপনি পরীক্ষা করলে মানে কুলিয়ে উঠতে পারবেন না, এত রকম পরীক্ষা আছে। আমি বেসিক যেগুলো দরকার সেগুলো বললাম, এবং এই যে 3টে টেস্টের কথা বললাম, 2D ইকো কথা বললাম, আমি ট্রেডমিল টিএমটি কথা বললাম, ট্রেডমিল টেস্ট, হল্টার মনিটরিংয়ের কথা বললাম। এছাড়াও আমরা এখনকার দিনে বিভিন্ন কার্ডিয়াক মার্কার্সের পরীক্ষা করি, আমরা ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি অফ হার্ট করি, হার্টের ইমেজিংয়ের অনেক পরীক্ষা আছে। এর কোনো শেষ নেই। ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে যেটুকুনি আপনার দরকার সেটুকুনি উনি আপনাকে প্রেসক্রাইব করবেন। কাজেই ডাক্তারবাবুর সাথে নিবিড় সংযোগে থাকুন, আপনি যে ডাক্তারবাবুকে দেখান, ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে করলে আমি জবাব দেব। যেহেতু আপনি বাঁকুড়ায় থাকেন, আপনার পক্ষে আমি কখনো বলবো না যে আপনি কলকাতায় চলে আসুন। বাঁকুড়াতে, প্রথম কথা, বাঁকুড়া মেডিকেল কলেজ অনেক দিনের পুরনো। দ্বিতীয়ত, বাঁকুড়া থাকেন মানে আপনি কামারপুকুরে থাকেন। কামারপুকুর বাঁকুড়াতে হলো না হুগলিতে হলো, মানে শ্রী মায়ের জায়গা, তো ওই জন্য বলছি। আমি ঠিক বলছি কি, এটা বাঁকুড়াতে না হুগলিতে? হুগলি, আচ্ছা। হ্যাঁ, এটা একটু আমার হয়ে গেছে। তো কাছাকাছি খুব ভালো আপনার ডাক্তারও আছে, ডাক্তারবাবুদের দেখানোর সুযোগ আছে। আপনি বাড়িতে যাকে দেখান আগে তার সাথে পরামর্শ করুন, এরপরে প্রশ্ন থাকলে আমার হেল্পলাইনে করুন। ওটা ওই ডাক্তারবাবু যিনি দেখছেন, না দেখে বলা যাবে না, শুনে বলা যাবে না। যে ডাক্তারবাবু দেখছেন তাকে প্রশ্ন করুন, যিনি এটা প্রেসক্রাইব করেছেন, যিনি আপনাকে ক্লিনিক্যালি আপনাকে দেখেছেন, তিনি পারবেন, তিনি বলতে পারবেন, ঠিক আছে? আর কিছু? আর কিছু? তাহলে আমি লাইন বিচ্ছিন্ন করছি। হ্যাঁ, প্রথম কথা, আমাদের ডাক্তারবাবুদের আর কি ভেতরে ভেতরে না আমরা একটু মনে করি যে এই রুগীটি বা এই ভদ্রলোকটি একটু বেশি সময় নিচ্ছে, একই কথা বারবার বলছে। কিন্তু যখন আপনি সেই রুগীর জায়গায় নিজেকে বসাবেন তখন দেখবেন যে আপনার কনফিউশন ক্লিয়ার করার জন্য ওই সময়টুকু ডাক্তারকে দিতে হবে। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার ডাক্তার। নমস্কার। আমি আপনার মানে বেহালা ঠাকুর করতে বলছিলাম। হ্যাঁ, কে বলছেন? নাম বলুন। হ্যাঁ, অরূপ বিশ্বাস কথা বলছি। হ্যাঁ, বলুন বলুন। আচ্ছা, আমার মানে বেশ অনেকদিন ধরে একটা মানে সমস্যা হচ্ছে, জল অফ করে যাওয়ার। হ্যাঁ,
আমি শুনছি, বলুন। মানে মানে রক হয়ে যাওয়ার, হ্যাঁ, হঠাৎ করে না, মানে বিশেষ করে মানে হাই তুলতে তুলতে না জটা মাঝে মাঝে মানে রক হয়ে যায়, এবং তখন না জয়ের মধ্যে প্রচন্ড একটা মানে পেন হয়, হ্যাঁ। তো এর জন্য মানে কি ডাক্তার কি বৃত্তান্ত মানে দেখাতে হবে, মানে বুঝতে ঠিক মানে পারছি না। আপনার বয়সটা বলবেন? ফোন করলাম। হ্যাঁ, ঠিক আছে, আপনার বয়সটা বলবেন? মানে মানে 24 বছর বয়স। 24 বছর বয়স। আচ্ছা আচ্ছা, আপনি জ লক কথাটা ব্যবহার করলেন, একটু মানুষকে বুঝিয়ে দিতে হবে। জ লক মানে হচ্ছে এই যে আমাদের চোয়াল আছে না, এই চোয়ালের এখানে যে জয়েন্ট আছে, এইটা অনেকের ক্ষেত্রে মানে লকড জস হতে পারে। তো যে কোনো মানুষের যদি চোয়ালে ব্যথা বা লক হয়ে যাচ্ছে এরকম ঘটনা ঘটে, তাকে অন্তত একবার বাড়ির কাছের ডাক্তারকে দেখাতে হবে। কারণ যে কোনো রকমের হার্টের রোগের, এটা বলে দিলাম, হার্টের রোগে কিন্তু এই চোয়ালে ব্যথা, জ লক হওয়া, বা সিম্পল ঠান্ডা লাগলে যেরকম ফিলিং হয়, ঠান্ডা লাগলে এখানে যে ফিলিং হয় একদম ওই রকম ফিলিং হবে। এবং প্রচুর মানুষ মনে করেন আমার ঠান্ডা লেগে হয়েছে। তো এই রকম ফিলিং যদি হয়, ডাক্তারবাবুকে দেখিয়ে নেওয়া উচিত, এই কারণের জন্য যে হার্ট থেকে কিছু হচ্ছে না, এইটা ক্লিয়ার হওয়া দরকার। মানে আমি আমার নিজের কথা বলছি, আমরা বলেই দিই 1981 সাল, মানে আজ থেকে অনেক বছর আগে, তো আমরা মেডিকেল কলেজ থেকে, মানে আমরা MBBS ব্যাচ, 81 সালের ব্যাচ। তো প্রথম যখন আমরা হাসপাতালে রুগী দেখতাম, এইরকম চোয়ালে ব্যথার প্রচুর রুগীকে আমরা ব্যথার ওষুধ দিতাম। তো আমাদের যিনি পড়াতেন, আমি আমাদের মেডিসিনের অনেক প্রফেসর ছিলেন, তো একজনের নাম বলেই দিই, মানে যিনি একবার আমাকে খুব বকে দিয়েছিলেন, ডক্টর সুনীল সেন। উনি বলেছিলেন যে অন্য সব ব্যথায় তুমি ব্যথার ওষুধ দাও, চোয়ালে ব্যথা হলে ব্যথার ওষুধ প্রথমে দেবে না, কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন করবে। এবং হ্যাঁ, এবং উনি অন্য একটা ওষুধের কথা বললেন, মানে যাতে ভাসোডাইলেশন হয়, মানে হার্টে ব্লাড ফ্লো একটু বাড়ে, সেরকম ওষুধ দেওয়ার কথা বলেছিলেন আগে দেখে তারপর। অর্থাৎ চোয়ালে ব্যথাকে একদম ইগনোর করা যাবে না। আর চোয়াল যে আপনার লকড জ হচ্ছে সেটাকেও ইগনোর করা উচিত না, ডাক্তারবাবুকে দেখানো উচিত। কিন্তু আপনার বয়স যেহেতু কম, অনলি 24 ইয়ার্স, যদিও এখনকার দিনে কম বয়সও নানা রকম কার্ডিওলজিক্যাল প্রবলেম আমি দেখতে পাচ্ছি, তো বয়স যেহেতু কম, সেহেতু হার্টের প্রবলেম হওয়ার চান্স কম। হতে পারে যে অন্য আরো অনেক লকজর কারণ আছে, সেই সব কারণে হচ্ছে। তো যেটাই হোক না কেন, ডাক্তারবাবুকে দেখানো, একটা এক্সরে করা এবং কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন, এই জিনিস। বলুন বলুন বলুন। এখানে আপনাদের মানে মানে স্পিচ থেরাপি বা মানে এরকম টাইপের কি মানে কিছু মানে হয় এখানে? বলতে কোনখানে? মানে মানে আপনার মানে ক্লিনিকে? আমার ক্লিনিকে? বুঝতে পারছি না, আমার ক্লিনিকে কোনো রকম স্পিচ থেরাপি হয় না। আমার পেশেন্টদের যদি স্পিচ থেরাপির দরকার পড়ে, তাহলে আমি এমন কোনো স্পিচ থেরাপিস্টকে রেফার করি যেটা সেই পেশেন্টের জন্য উপযুক্ত। স্পিচ থেরাপির বিভিন্ন কারণ থাকতে পারে। কিছু কিছু ক্ষেত্রে স্পিচ থেরাপির জন্য বাড়ির বাইরে যাওয়ার দরকার হয় না। এখনকার দিনে এমন সিস্টেম আছে, আপনি ঘরে বসে আপনার স্পিচ থেরাপি নিজে থেকে করতে পারেন। আর কিছু ক্ষেত্রে থেরাপিস্টের দরকার হতে পারে। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এই যে চোয়াল নিয়ে সব প্রশ্ন করছে না, এটা আপনাদের হয়তো জানা, ও জানা না থাকলে এটা মাথায় রাখবেন যে চোয়ালে, বিশেষ করে পুরুষ মানুষের ক্ষেত্রে, ব্যথা, ঠান্ডা লেগে ওই চোয়াল কেমন একটা জমে যাওয়া ভাব, আটকে যাওয়া ভাব, লক হয়ে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে, এরকম ভাব, একবার কার্ডিওলজিক্যাল ইভ্যালুয়েশন দরকার আছে। আচ্ছা, এবার আমি যে আজকে প্রসঙ্গটা দেখে মনে হচ্ছে, মানে শুনেও মনে হচ্ছে বোধহয় খুব সোজা হবে। মানে আমি গ্যাস্ট্রাইটিসের কথা বলছি, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কথা বলছি, গ্যাস্ট্রিক আলসারের কথা বলছি,
আসলে কিন্তু আমি এগুলোর কথা বলছি না, এগুলো অনেকে জানেন, আমি এ নিয়ে আলোচনাও করেছি। আমি বলতে চাইছি এই যে 3টে রোগের কথা বললাম, এর সাথে লিভারের কোনো অঙ্গাগ্নি রকম সম্পর্ক আছে কিনা। আমি প্রথমে শুরু করলাম যে সবাই আমরা জানি যে লিভার ভালো থাকলে শরীর ভালো থাকে, ওই অ্যানালজি নিয়ে বলছি। তার মানে নিশ্চয়ই লিভার যদি ঠিক না থাকে তাহলে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এগুলো হতে পারে, এরকম মনে হচ্ছে। ব্যাপারটাও তো সোজা না। ঘটনা কি হচ্ছে যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের ক্ষেত্রে এখন জানা, প্রমাণিত বৈজ্ঞানিকভাবে, যে খাবার বা জল থেকে হওয়া ইনফেকশন, যেমন ম্যালেরিয়া জ্বর মশা কামড়ালে হয়, তেমনি হেলিকোব্যাক্টার বা ক্যাম্পেলোব্যাক্টার পাইলোরি ইনফেকশন থেকেই জিআরডি মানে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসার হয়, এটা মানুষের জানা। এইটা কিন্তু এখনকার বক্তব্য নয়। এটাও জানা যে বেশি ব্যথার ওষুধ খেলে, আমরা বলি এনএসএইডস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস খেলে এই ধরনের রোগ হয়, এটাও এখন আজকের বক্তব্য নয়। তৃতীয়ত এটাও জানা যে এক্সেসিভ স্ট্রেস, যদি খুব বেশি উদ্বিগ্ন জীবন আপনার থাকে, তো সেটাও আপনার এইসব গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এইসব করতে পারে। এটা মুখবন্ধনী বলা যেতে পারে, মানে শুরুর কথা। কিন্তু লিভারের সাথে সম্পর্ক কি? আসল ব্যাপার যে জায়গাটা, মানে যারা সদ্য পাস করছো এমবিবিএস, তারাও অতটা বোধহয় তাদের পড়তে হয় না, ওটা একটু পরে পড়তে হবে। আমি খালি ছুঁয়ে যাই, এবং যারা আমার অনুষ্ঠান শুনছেন, পরে শুনবেন, ইউটিউবে যাবে, তাদের জন্য বলি, দেখুন, যদি আপনি একটু ঠান্ডা মাথায় এটা ভাবেন যে গ্যাস্ট্রাইটিসটা হয় কেন, গ্যাস্ট্রিক আলসার হয় কেন, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় কেন, আমার এই কথা তো আপনার মনে হচ্ছে না যে ডাক্তারবাবু একটু আগেই তো আপনি বললেন কি কারণে হয়। আমি যে কারণগুলো বললাম ওগুলোকে বলে প্রেসিপিটেটিং কজ, ওই কারণগুলো থেকে গ্যাস্ট্রাইটিস হচ্ছে, কিন্তু মাইক্রো লেভেলে, মানে স্টোমাকের মিউকাস মেমব্রেনে ওখানে কি পরিবর্তন হয়, ওইখানেই ব্যাপার। মানে কিরকম, আর একটু সোজা উদাহরণ দিই। দেখুন, যদি এখনকার দিনে না ব্রেথ টেস্ট করে কার ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন আছে সেটা ধরা পড়ে। ওই আপনার রাস্তার মোড়ে মোড়ে রাত্রি 8টা সাড়ে 8টায় এখন চেক করা হয় যে কেউ ড্রিঙ্ক করে গাড়ি চালাচ্ছে কিনা। পুলিশের হাতে একটা যন্ত্র থাকে, যেরকম ব্রেথ টেস্ট করে ধরা পড়ে, ওই ঠিক ওই একই ব্রেথ টেস্ট করে আর একটা যন্ত্র দিয়ে আমরা ক্যাম্পাইলোব্যাক্টার, হেলিকোব্যাক্টার ধরতে পারি। আগেকার দিনে শুধু আমরা ইউজিআই এন্ডোস্কোপি করে আমাদের ধরতে হতো, এখন সেটা না করেও ধরা যায়। কেন বলছি, আপনি যদি 100টা লোকের মধ্যে ধরুন 80 জনের এই হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরির ইনফেকশন পান, আশ্চর্যভাবে অ্যাটলিস্ট 50 জনের কোনো গ্যাস্ট্রাইটিস নেই, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নেই, গ্যাস্ট্রিক আলসার নেই, বাকি হয়তো 30 জনের আছে। অথচ আমি শুরু করলাম এই বলে যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কারণ ওই হেলিকোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার। এই দুটো কথার মধ্যে অমিল হয়ে যাচ্ছে না। মানে এত লোকের ইনফেকশনে ভুগছে, কিন্তু সবার তো আলসার হচ্ছে না, সবার তো গ্যাস্ট্রাইটিসের রোগ হচ্ছে না। তাহলে হচ্ছে না কেন? মূল ব্যাপারটা হচ্ছে একটা খুব ছোট্ট শব্দবন্ধ। সেই শব্দবন্ধটা হলো মিউকোসাল ডিফেন্স। শক্ত হয়ে গেল। আরো সোজা করে বাংলায় বলতে গেলে, যখন আপনি এই যে আমি কথা বলছি, যারা শুনছেন বা যারা শুনবেন, তাদের সব থেকে পছন্দের খাবারের কথা চিন্তা করেন। মানে সবারই একটু একটু ফুচকা ভালো লাগে, কিন্তু তো যেই একটু ফুচকার কথা মনে করবেন না, দেখবেন জিভে জল এসে যায়। যে যেটা পছন্দ করে জিভে জল এসে যায়। আপনার কাছে তো ফুচকা নেই, তো জিভে জল এসে যাচ্ছে।
এই জিভে জল এসে যাওয়া যে কারণে হয় ওটাকে মিউকাস সিক্রিশন বলে। আমাদের স্টমাকে এবং ইন্টেস্টাইনের অন্য সমস্ত জায়গায় বিভিন্ন মেকানিজম আছে, তাতে সব সময় ওই মিউকাস মেমব্রেনটা কিরকম দেখতে হয় না, আপনার গালের ভেতরটা যেরকম যা দিয়ে তৈরি, এই আঙুলটা একটু ভেতরে গালের ভেতরে লাগালে যেরকম ফিলিং হয়, মিউকাস মেমব্রেনে ওরকম ফিলিং। আমি স্টমাকের মিউকাস মেমব্রেনের কথা বলছি এখন, ওই রকম ফিলিং। আর ঠিক দেখবেন আপনার গালে হাত দিলে যেমন গালটা ভিজে 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 লাগে না, সবসময় ভেজা আছে, ওইটা ওই মিউকাস দিয়ে ভেজানো। স্টমাকের যে লাইনিংটা মিউকাস মেমব্রেনটা সেটা ওই মিউকাস দিয়ে ভেজানো। এই মিউকোসাল লেয়ারের স্ট্রেংথ কতটা, ওই আসলে আপনাকে ওই গ্যাস্ট্রাইটিস হওয়া থেকে, গ্যাস্ট্রাইটিস কথাটার মানে হচ্ছে ইনফ্লামেশন, প্রদাহ ওই মিউকাস মেমব্রেনের। তো সেই প্রদাহ বেড়ে গেলে তার থেকে আলসার। আগেকার দিনে এই গ্যাস্ট্রিক আলসার, পেপটিক আলসার বলে কথাটা প্রচলিত ছিল। তো সেই আলসার ফুটো হয়ে যেত, মানে নানা রকম। এখনকার দিনে ওষুধ চিকিৎসা বেড়াতে ওই রকম ঘটনা ঘটে না। তো আমি ওই জন্য ওই ওয়ার্স্ট পসিবল কেস সিনারিওটা যদি আজকে সময় পাই, না হলে অন্য দিন ডিসক্রাইব করব, যেটা সাধারণত মানুষের ক্ষেত্রে এখনকার দিনে হয়, শুধু ওইটুকুনের মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখবো। তো কি হলো, আপনার স্টমাকের মধ্যে ওই যে মিউকোসাল ডিফারেন্সটা রয়েছে, ওই যে লালার স্তর, এবার এই লালার স্তরটা কতটা হেলদি থাকবে, কতটা ওর উপর আক্রমণ আটকাতে পারবে, সেটা আবার নির্ভর করছে যে আপনার লিভার কতটা ভালো কাজ করছে ওইটার উপর। এখানে যারা ডাক্তারি পাস করেছেন তাদের মাথায় একটা প্রশ্ন আসবে, তাহলে মানে কি আমার একটা এলএফটি, মানে গ্যাস্ট্রাইটিসের পেশেন্ট, গ্যাস্ট্রিক আলসারের পেশেন্ট, একটা এলএফটি করে দেখে নিতে হবে লিভার ফাংশন টেস্ট নর্মাল আছে কিনা। এটা আমরাও যখন পড়াশোনা করেছি প্রথমে আমাদের এরকম ভাবে চিন্তা মাথায় আসতো, কিন্তু এখানে একটা মুশকিলের ব্যাপার আছে। সে মুশকিলের ব্যাপারটা বলি। আসলে লিভারের এত বেশি রিজার্ভ ক্যাপাসিটি, আমি লিভারের প্রসঙ্গে একটু চলে যাচ্ছি কারণ এইটা না বললে কি, অনেকে সদ্য পাস করা, হাউসটাইপশিপ করা এইসব ডাক্তাররা ইয়াং একদম, তারা আমার অনুষ্ঠান শোনেন, আমাকে ফোন করেন। তো ওই জন্য তাদের জন্য বলছি, আসলে লিভারের যত ক্যাপাসিটি তার 10% মতো আমরা কাজে লাগাই, বুঝলেন, 90% হচ্ছে রিজার্ভ ক্যাপাসিটি। এখন এই রিজার্ভ ক্যাপাসিটিতে কাজে লাগিয়েও যখন লিভার ফাংশন ঠিক করা যাচ্ছে না, তখন এলএফটিতে গন্ডগোল পাবেন। অর্থাৎ এলএফটি পুরো নর্মাল থাকা মানে লিভার পুরো ভালো আছে, এই চিন্তাধারা খুব নভিসদের মতো, মানে একদম নতুনদের মতো আর কি, অভিজ্ঞদের মতো নয়। তো অভিজ্ঞরা কি করবে সেটা বলে রাখছি। আসলে আমরা একটা বিশেষ টার্ম কয়েন করেছি এক্ষেত্রে, লিভারকে ইভ্যালুয়েট করার জন্য। যে লিভার ফাংশন টেস্ট যেমন আছে তেমনি সেটার কথা হচ্ছে একটা কথা, সেটা হলো পোর্টাল প্রেশার বা পোর্টাল হাইপারটেনশন। যদি পোর্টাল প্রেশার ঠিক থাকে, তাই এখনই সবাই যারা অনুষ্ঠান শুনছেন তারা ভাবেন ডাক্তারবাবু যা কথাবার্তা বলছে এটা শোনার না, মানে এইসব টোট নিয়ে কি যে বলছেন। নাচ গানের অনুষ্ঠান শোনা ভালো না, সত্যিই ভালো, কারণ একটু মন দিয়ে না শুনলে আমি যেভাবে যা বলি, আমি চাই যে মানুষের যেভাবে চিন্তা করি আমরা, সেটা থেকে চিন্তাটাকে আরও কাজের করতে, আরও নলেজ বেসড করতে। তো পোর্টাল প্রেশার বা পোর্টাল হাইপারটেনশনকে একটু সব মানুষ বুঝতে পারে এইভাবে যদি বলতে চাই আমি। সোজা কথা হচ্ছে পোর্টাল ভেন বলে একটা ভেন বা শিরা আছে আর কি। তো সেটা ওই লিভারের সাথে ধরুন লিভারের বাইরের সংযোগ করে, এইভাবে ধরে রাখুন, মানে বোঝবার জন্য বলছি। তো এই পোর্টাল ভেনে লিভারের মধ্যেও তো শাখা, ছোট ছোট শাখা প্রশাখা আছে। তো তো সেইটা একটা প্রেশার মেনটেন করে, যেন আমাদের ব্লাড প্রেশার আমরা জানি 120 মিলিমিটার ওপরে নিচে 80 মিলিমিটার অফ মার্কারি নর্মাল, বা 110/70 এখন বলছে। তো ঠিক তেমনি লিভারের মধ্যে আবার ওরকম একটা প্রেশার মেনটেন হয়। সেই প্রেশারটাকে আমরা ওই
পোর্টাল প্রেশার বলি, পোর্টাল ভেনাস প্রেশার বলি, সেই প্রেশার বেড়ে গেলে সেটাকে পোর্টাল হাইপারটেনশন বলি। তো সেই প্রেশার কত কত শুনলে অবাক হবেন, খুব কম, মানে নর্মালি 10 মিলিমিটার অফ মার্কারি। ওটাকে আপনি এক যোগ বিয়োগ যা করার করুন। এইবার আমাদের হাতে রাস্তা আছে, হয় সরাসরি ওই পোর্টাল প্রেশারটা মাপবার, অথবা পোর্টাল প্রেশার বেড়ে গেছে তার সিমটমগুলো দেখে একটা আন্দাজ করবার। অর্থাৎ যখনই আপনি অভিজ্ঞ হবেন তখন আপনি মানে আমি বলছি যে ছেলেমেয়েরা এখন পাস করছো, তারা যখন 10 বছর রুগী দেখবে আর কি, পেটের রুগী যদি দেখো, এখন তো সব খুব মানে যারা স্পেশালিস্ট তারা নিজের স্পেশালিটির বাইরে সাধারণত আগ্রহ দেখান না, এবং আগ্রহটাকে আবার তার পায়াররা মানে তার বন্ধু বান্ধবরা হস্তক্ষেপ বলেও ধরে নিতে পারে। ওই জন্য আমি ওই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, যেহেতু এটা খুব কমন এরিয়া অফ ইন্টারেস্ট, ওই জন্য আমি পরিষ্কার করে বলছি। তো এই পোর্টাল হাইপারটেনশনের যে না মেপে আর কি সিমটম দিয়ে বোঝার রাস্তা যদি কিছু থাকে, এখানে ব্যাপার এই পোর্টাল হাইপারটেনশন না রিফ্লেক্ট হয়। কিভাবে রিফ্লেক্ট হয়? আপনার এই গ্যাস্ট্রিক মিউকোসাল ডিফেন্স, যেটা শুধু গ্যাস্ট্রিক না অন্য অন্য জায়গার মিউকোসাল ডিফেন্সকেও এরা নষ্ট করার দিকে নিয়ে যায়, মানে জোরটা কমে যায় সোজা কথা যদি পোর্টাল হাইপারটেনশন থাকে। আর বোঝা যাবে কি করে? আপনি তো স্টমাকের মধ্যে ঢুকে দেখতে যাচ্ছেন না মশাই, বোঝা যায় এই করে পেশেন্টের যদি 1-1.5 বছর 2 বছর ধরে এরকম প্রবলেম থাকে না, পোর্টাল হাইপারটেনশন রয়েছে, সে নিজেও জানে না, আর ডাক্তারবাবুকে তো সে বলছে আমার অম্বল হচ্ছে, আমার বুক জ্বালা হচ্ছে, তো ডাক্তারবাবু একটা গ্যাসের ওষুধ দিয়ে দিচ্ছেন, এবং পেশেন্টও বলছে আমি গ্যাসের ওষুধ খেয়ে বেশ ভালোই আছি। কিন্তু যেটা পেশেন্ট বলছে না, পেশেন্ট জানে কিন্তু পেশেন্টের সেই প্রবলেম হচ্ছে, কিন্তু আমি জানি না কেন এটা প্রথমেই রুগীরা ডাক্তারদের বলে না। সেটা হচ্ছে কেমন যেন একটু কনস্টিপেশন মনে হচ্ছে, মানে পায়খানা করতে কি মনে হচ্ছে আরেকটু হলে ভালো হতো, ঠিক পেট পরিষ্কার হচ্ছে না। এরপরে স্টেজ হলো পেট যখন পরিষ্কার হচ্ছে না বলছে, একদিন চেপে মানে খুব চাপ দিয়ে পায়খানা করতে গিয়ে 1 ফোঁটা রক্ত পড়লো। এই যে ব্যাপারটা, এটা খুব কষ্ট না পেলে, খুব ব্যথা না হলে, খুব রক্ত না পড়লে রুগী নিজে প্রথমে ডাক্তারকে বা অন্য বাড়ির কাউকে বলতে চায় না। এটা মানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে দেখেছি বলে আমি খুব খুঁটিয়ে জিজ্ঞেস করি, যখন কোন পেশেন্টকে দেখি খুব খুঁটিয়ে জিজ্ঞেস করি, কারণ আমার মাথায় থাকে যে এ মনে করছে যে তার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম আছে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম আছে, বা জিইআরডির প্রবলেম আছে, কিন্তু এ জানে না। আর আমাকে জানতে হবে যে তার লিভার ঠিক আছে কিনা, পোর্টাল হাইপারটেনশনের প্রবলেম আছে কিনা। আমি একটা ফোন নিয়ে আলোচনায় যাব। হ্যাঁ, আমি লাইনটা কেটে গেছে, ঠিক আছে, যদি আসে আমি আবার ধরবো। যে প্রসঙ্গে ছিলাম, তো এই পোর্টাল হাইপারটেনশনের যে সম্ভাবনাটা, এইটা মাথায় সবসময় নিয়ে ডাক্তারবাবুদের চলতে হবে। আচ্ছা, আমি এইবার আলাদা করে গ্যাস্ট্রাইটিসের সাথে লিভারের সম্পর্ক, গ্যাস্ট্রিক আলসারের সাথে লিভারের সম্পর্ক, জিইআরডির সাথে লিভারের সম্পর্ক আলাদা করে বলবো আর কি। আমি প্রথমে জেনারেলি এই আমাদের আলসারের সাথে বলুন, জিইআরডির সাথে বলুন, এগুলোর সাথে ওই যে ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টারের যে ইনফেকশনের জন্য হয়, এসব কথা আমি বলেছি, কিন্তু যেগুলো বলিনি এখনো সেগুলো নিয়ে একটু বলবো। সেটা হচ্ছে যাদের ক্ষেত্রে কোনো রকমের নিয়মিত বলতে দৈনিক নয়, হতে পারে সপ্তাহে 4 দিন 5 দিন অ্যালকোহল, এটা কি বলবো, অ্যালকোহল অ্যাবিউজ কথাটা ব্যবহার করছি না আমি, যারা ড্রিঙ্ক করেন, হার্ড ড্রিঙ্কস নেন, তাদের কথা বলছি। ধরুন সপ্তাহে 4 দিন করে, প্রতি সপ্তাহে 4 দিন করে নেন, 4 দিনের কম হলে নয়, তো 4 দিন, কেউ 5 দিন, কেউ 6 দিন যারা নেন, তাদের জন্য একটা এক্সট্রা রিস্ক ফ্যাক্টর দুদিক দিয়েই আছে। অর্থাৎ আপনি যে অ্যালকোহলটা নিচ্ছেন
সেটা আপনার ওই যে মিউকাস মেমব্রেন, স্টমাকের মিউকাস মেমব্রেন, সেইটাকে যদি লিভার অ্যালকোহলটাকে ডিল করতে বা ডিটক্সিফাই ঠিকমতো না করতে পারে, তাহলে অ্যালকোহলটা কিভাবে ক্ষতি করতে পারে। ওক্ষেত্রে লিভার এবং আপনার স্টমাক দুটোই এফেক্টেড হয়। আমি ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলছি ডাক্তার, এরকম আমার 6 মাস ধরে মানে পেটের বাঁ সাইডটা মানে থেকে ব্লোটিং টাইপের হয়ে যাচ্ছে। আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন একটু বলুন। আমি মানিকতলা থেকে বলছি, প্রিয়াঙ্কা দাস। হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, বলছি মানে এরকম 6 মাস ধরে পেটের বাঁ দিকটা না ব্লোটিং টাইপের হয়ে যাচ্ছে। আর আমি স্টুল কালচার করেছিলাম, তো একটু মাইক্রো অর্গানিজম একটু উঠেছিল। না, প্রথমেই স্টুল কালচার কেন, স্টুলের রুটিন এক্সামিনেশন করা হয়েছিল? হ্যাঁ, স্টুল রুটিন করেছিলাম, ওটাতে কিছু হয়নি। স্টুল কালচারটাতে মানে উঠেছিল ফিউ মাইক্রো অর্গানিজম। আচ্ছা আচ্ছা এরকম উঠেছিল। আচ্ছা আচ্ছা। তো একটা কথা পরিষ্কার করে বলে দিই, আপনাকেও বলছি, যারা শুনছেন তাদেরকেও বলছি, স্টুলে যদি মাইক্রো অর্গানিজম না থাকবে তো ওটা কি বাড়িতে থাকবে নাকি? স্টুলে তো থাকবেই। মানে ওটাকে আপনি যেমন ধরুন আকাশের রং নীল, তো আকাশের রং তো নীল হবেই, বর্ষাকালে একটু কালচে। ওই হিসেবে আমাকে একটা ডক্টর আমাকে আইবিএস এর মেডিসিন প্রেসক্রাইব করেছিল, তো ওইটাই আমি খাচ্ছিলাম, তা মানে ঠিক হয়নি। একটু মানে এমন কিছু হয়ে গেল যেতে আমি সরাসরি যিনি দেখেছেন, যে ডাক্তারবাবু দেখেছেন তিনি হয় তার মতো করেই দিয়েছেন, আমি সেই নিয়ে কিছু কথা বলছি না, কিন্তু একটা সোজা অ্যানালজি হচ্ছে এ ফিউ মাইক্রো অর্গানিজম। যারা মাইক্রো অর্গানিজম বোঝে না তাদের বাংলায় বলছি, মানে সোজা কথা কিছু জীবাণু আর কি। হ্যাঁ, তো স্টুলে পাওয়া যাবেই, তো স্টুলে মাইক্রো আপনি কি করে হচ্ছে এটা বুঝতে চান? যদি ঠিক মতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমি একদম আপনার প্রসঙ্গ নিয়ে থাকছি, সেখানেই আসছি, মন দিয়ে শুনুন। হ্যাঁ, আমি কোনো প্রশ্ন করলে জবাব দেবেন, আমি দুটো প্রশ্ন করব, এক্ষুনি করব। তার আগে আমি বলে নিই, সেটা হচ্ছে এই মানিকতলা থেকে যে প্রিয়ঙ্কা দেবী ফোন করেছেন, ওনার যে এই ব্লোটিংয়ের প্রবলেম এবং স্টুল কালচার করেছেন এবং তাতে মাইক্রো অর্গানিজম পাচ্ছেন, যেটা মানে খুব স্বাভাবিক পাওয়া। তো এইটাকে ধরে নিয়ে মানে এটা একটা স্টুলের অ্যানোমালি, এই চিন্তা করলে আর কি ঠক বাজছে, গা উজাড় হয়ে যাবে। প্রচুর মানুষের এই মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, এটা বড় করে মানে যে পরিমাণে পাওয়া গেছে ওটাকে বড় করে দেখা যাবে না। তো যেটা নিয়ে আসল ওনার অসুবিধে, ওনার পেটে উনি বলছেন ব্লোটিং হচ্ছে, বাংলায় পরিষ্কার করে পেট ফেঁপে যাচ্ছে, ফুলে যাচ্ছে, দমসম হচ্ছে, মনে হচ্ছে অনেক খেয়েছেন এইটুকুনি, এইরকম মনে হচ্ছে। আমি ওনাকে বলেছিলাম আমি দুটো প্রশ্ন করব, তার আগে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে, আমাদের এখানে টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্যই হচ্ছে। তো প্রশ্ন যে দুটো করার থাকে, প্রথম প্রশ্ন হচ্ছে এই যে একটু আগে আমি প্রসঙ্গ কিন্তু অবতারণা করেছি, যারা মন দিয়ে শুনছেন বুঝতে পারবেন। সেটা হলো এই যে আপনার পেট যে দমসম হচ্ছে, আপনার কি মনে হচ্ছে কিছুটা পেট পরিষ্কার হয়ে গেলে, মানে আরো ভালোভাবে পায়খানা হলে আপনার দমসম ভাব কমে যাবে, এরকম মনে হচ্ছে কি? এটা 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর, এটা খুব মানে কোনো পরীক্ষা না করে জানার একটা রাস্তা আর কি, সেটা বিশেষ করে যারা প্র্যাকটিসে আছো জুনিয়র ডাক্তাররা, তাদের কাজে লাগবে। এটা বইতে নেই, ক্লিনিক্যাল মেডিসিনের বইতেও নেই। সেটা হচ্ছে খুব সোজাভাবে অনেকগুলো কথা বলতে বলতে রুগীকে জিজ্ঞেস করে নেবে যে আপনি গতকাল, আজকের কথা জিজ্ঞেস করবেন না, গতকাল যবে তোমার দেখাতে এসছে তার আগের দিন পায়খানায় গেছিলেন? যদি বলে হ্যাঁ গেছিলেন, দ্বিতীয় প্রশ্ন করে পায়খানা হয়েছিল। তৃতীয় প্রশ্ন করবে যে কখন আপনি ঢুকেছিলেন, কখন বেরিয়েছেন, কতক্ষণ পায়খানায় বসেছিলেন। যাদের এই রকম প্রবলেম শুরু হচ্ছে তারা চেষ্টা করে যে যাতে নানা রকমভাবে চেষ্টা করে যে পেট খালি করে যাতে খুব ভালোভাবে স্টুলটা পাস হয়ে যায়। আসলে
ওই যে স্টুল পাস হয়ে যাওয়ার ওর ফিলিংটা, সেটা কিন্তু তুমি মনে করো না যে, মানে আপনারাও যারা একটু পড়াশোনা করেন বা ভেতরে ব্যাপারটা জানেন, এটা আমরা সিগময়েড কোলন বলে একটা কথা আছে আর কি, মানে তারপরে রেকটাম বা মলদ্বার বলতে পারেন। তো সেইখান দিয়ে যে স্টুল পাস করছে তার সাথে কিন্তু ওর পেট পরিষ্কারের কোনো সম্পর্ক নেই। পেট পরিষ্কার হচ্ছে এটা আপনার মনে হবে তখন যখন আপনার ব্রেন থেকে সিগন্যাল দেবে যে পেটটা পরিষ্কার হয়েছে। আমাকে বলা হচ্ছে সময় খুব কম আছে, কি করে সময় চলে যায় কি জানে। তো এখানে ক্লিয়ার করার ব্যাপারে আলোচনা আজকে শেষ হবে না, আগামী দিন বজায় রাখবো, বাট দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। একটা ছোট মানে এক্সপেরিমেন্টের কথা, এটা যারা জীবন বিজ্ঞান পড়েছেন তারাও বলতে পারবেন। সেই প্যাভলভের কুকুর নিয়ে পরীক্ষা মনে আছে? যদি মনে না থাকে, আমি সময় কম বলে আমি পুরো পরীক্ষাটা বলছি না, মূল ব্যাপারটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যেমন চোখ বন্ধ করে থাকলে আর ফুচকা খাচ্ছেন মনে করলে জিভে জল আছে, এর সাথে আপনার তো ফুচকা নেই, আপনি তো চিন্তা করছেন যে আমি ফুচকা খাচ্ছি, জিভে জল আসে। ঠিক তেমনি যদি আপনার ইন্টেস্টাইনে যে রিসেপ্টরগুলো আছে সেগুলো ওপরে মানে ব্রেনে রং সিগন্যাল পাঠায়, তাহলে রং সিগন্যালের ইন্টারপ্রিটেশন যদি আরও রং হয়, তাহলে তার থেকে মানে ব্রেন থেকে যে নির্দেশটা আসবে সেটা আরও রং, আরও ভুল হবে। এবং মূল জায়গাটা ওই এক্সিসে। অর্থাৎ এই যে ব্লোটিংটা হচ্ছে, প্রথম আপনি ওই গ্যাসের ওষুধ খেয়ে আপনি নানা রকম মানে মানুষ যেটা করে থাকেন বলছি, খবরের কাগজ, টিভি এসব দেখে পেট পরিষ্কার হবে এরকম ওষুধপত্র খেয়ে, তারপরে নানা রকম টোটকা, খালি পেটে এতটা গরম জল, পাতিলেবু দিয়ে নানা রকম কত, এখন তবে হলুদ টলুদ গুলে খাওয়ার কথা চলছে নাকি। তো যাই করুন না কেন, সেই সব হয়ে গেলে যখন হলো না তখন তো ডাক্তারবাবুর কাছে যাবেন। হ্যাঁ আমি বারবার বলছি যে সময় কম, আমি 2 মিনিট 3 মিনিট একটু ধার করে নিই। তো এইখানে যেটা একদম না, যেটা করলে খুব ক্ষতি হয় এবং সেই ক্ষতি করে তারপর আসে ডাক্তারবাবুর কাছে, সেটা হলো নিজে থেকে পায়খানা পরিষ্কার হওয়ার ওষুধ ইসবগুল ছাড়া অন্য কিছু খাওয়া। আপনি সেফলি সপ্তাহে 2 দিন আপনার কোনো ক্ষতি না করে প্লেন ইসবগুল খেতে পারেন, এতে কারোর কিছু বলার নেই, এতে আপনার কোনো ক্ষতিও হবে না। কিন্তু লং টার্ম ওই পেট পরিষ্কার করার, আমি নাম বলবো না এখানে, নানা রকম বহুলো বিজ্ঞাপিত ওষুধ, এবং যেগুলো খেলে তৎক্ষণাৎ রিলিফ হয়ে যায়। আজকে খেলে কালকে পেট পরিষ্কার হয়ে গেল, আপনার পেট দম সম্ভব কমে গেল এবং আপনি মনে করলেন কি মহৌষধ, কিন্তু ওইটা হচ্ছে আপনার রোগ বাড়াবার মানে সুইচটা টিপেছিলেন, রোগ বাড়তে থাকবে। তো সেইটা করা যাবে না। আমি একটা যে বলছিলাম যে লিভারের সাথে এই গ্যাস্ট্রাইটিসের যে সম্পর্ক, তাতে আমি অ্যালকোহলের কথাটা বললাম এই কারণের জন্য, কারণ অ্যালকোহল দুদিক দিয়ে, একদিক দিয়ে ক্রনিক লিভার ডিজিজ মানে সিরোসিসের দিকে নিয়ে যাবে এবং আপনার ওই মিউকোসাল ডিফেন্স নষ্ট করবে, আবার সিরোসিসের দিকে যাওয়ার ফলে লিভার ফাংশন কম্প্রোমাইজ হওয়ার ফলে লিভার যেভাবে আপনার মিউকোসাল ডিফেন্স বাড়াবার চেষ্টা করে সেগুলোও বালি হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যালকোহল যদি নিতে হয় তাহলে ওই অ্যালকোহল যে আপনার জন্য অন্যরকম ক্ষতি নিয়ে আসছে না সেটা সম্পর্কে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে এমন একটা জায়গায় থাকতে হবে যে আপনি ওই অ্যালকোহল আপনার ক্ষতি করছে না এটা আপনি জানবেন। এছাড়া আরও অনেকগুলো টপিক আছে, রিজন আছে, আমাকে বারবার এখানকার ক্যামেরাম্যান একদম এইরকম করে দেখাচ্ছে যে আর সময় নেই। অনিচ্ছা সত্ত্বেও আজকে বিদায় নিতে হচ্ছে। এই আলোচনা নিয়ে এই লিভারের সাথে আমাদের অম্বল বুক জেলা টকঢেকুরের সাথে বা গ্যাস্ট্রিক আলসারের সম্পর্ক, এই নিয়ে আগামী দিন ফিরে আসবো। একটা কথা বলে শেষ করছি, দেখুন গ্যাস্ট্রিক আলসারের সাথে একদিকে ডায়াবেটিস মেলিটাস আর একদিকে লিভারের ফাংশন, এইটা একটা ত্রিকোণ ধরতে পারেন, 3টে কোণের 3টে পয়েন্ট, এই 3টে যদি ঠিকঠাকভাবে না একভাবে একসাথে দেখা যায় যে আমি 3টেই দেখছি, না হলে কিন্তু চিকিৎসায় গলতি থেকে যাবে এবং রুগীর পক্ষে ক্ষতি হবে। আগামী দিন এই আলোচনা নিয়ে ফিরে আসছি।